আজ জামায়াতের আমিরের বাড়িতে আক্রমণ করে বিএনপি কর্মীরা, জামায়াতের আমিরের মৃত্যু হয়। দর্শক দেখতে পাচ্ছেন জামাতে আমিরের বাসার সামনে ধ্বংসলীলা চলছে। বিএনপি কর্মীরা এই বাসভবনে ঢুকে থাকে। এদিকে আজ বিএনপি কর্মীদের অ্যাকশনে জামাতে ইসলামে আমিরের খুবই খারাপ অবস্থা হয় তার বাসভবনে। বিএনপি কর্মীরা সারা দেশেই স্বৈরাচারী করতেছে। তারেক রহমান ও বিএনপি কর্মীদেরকে উস্কিয়ে দিয়ে রাজপথে নামিয়েছে। রাজনীতিতে তোলপাড় সৃষ্টিকারী এক বিরল ইতিহাস সৃষ্টি করতে যাচ্ছেন মাননীয় বিরোধী দলীয় নেতা, জাতীয় সংসদ সদস্য, আমিরে জামাত, বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান এমপি। এটা নিয়ে তোলপাড় সৃষ্টি হবে। 21শে ফেব্রুয়ারি কি করতে যাচ্ছে? বিএনপি সরকারের ঘাড়ে প্রায় 23,85,000 কোটি টাকার ঋণের বোঝা। আওয়ামী লীগ সরকারের বিশাল ঋণের দায় নিতে হয় অন্তর্বর্তী সরকারকে। ঋণের সেই ধারাবাহিকতা থেকে বেরোতে পারেনি অন্তর্বর্তী সরকার, বরং তারা এই ঋণ পরিস্থিতি আরো নাজুক অবস্থায় রেখে আছে। আর ঋণের এই বিশাল চাপ সামলানো নতুন সরকারের সামনে এখন বড় চ্যালেঞ্জ। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব শেষ, তবে এখন সবচেয়ে আলোচিত প্রশ্ন, প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস কোথায় যাচ্ছেন? গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে মব জাস্টিস যেন এক অপ্রতিরোধ্য দানবের রূপ নিয়েছিল। মব কালচারের দিন শেষ, কিন্তু 1.5 বছরের বিশৃঙ্খলা সামলানো কি আদৌ সম্ভব? এদিকে ক্ষমতায় এসে কঠিন অ্যাকশনে তারেক রহমান। সন্ধ্যায় বহিষ্কার করা হলো সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে। গোপনে শেখ হাসিনার সাথে সাক্ষাতের প্রমাণ মিলেছে সেনাপ্রধানের। শেষ রক্ষা পাবে না ডক্টর ইউনূসেরও। তারেক রহমান ক্ষমতায় আসার পর থেকেই একে একে সবাইকে ধরছে এবং দুলাই করছে। প্রথমে দেখতে পাচ্ছিলাম ডক্টর ইউনূসের বিরুদ্ধে একটা অ্যাকশন নিয়েছিল, তারপরে সেনাপ্রধান। আজকে দেখতে পারি জামাতে আমিরের খারাপ অবস্থা হয়েছে। দর্শক শ্রোতা, বিএনপি কর্মীরা সারা দেশের মধ্যে উত্তাল পরিস্থিতি করে। যখন বিএনপি ক্ষমতায় আসে তখন তারা কিন্তু আরো লাইফে রাজপথে অনেক কিছু করতেছে। আপনারা দেখতে পারবেন আজকে জামাতে আমিরের অবস্থা। অন্যদিকে জামাত কর্মীদের সাথে বিএনপি কর্মীদের মুখোমুখি একটা অবস্থা হয় রাজপথে, সেইটাও দেখতে পারবেন। একদিকে যখন ক্ষমতার মসনদ আঁকড়ে থাকা শাসক দল নিজেদের গদি সামলাতে আর আধিপত্য বিস্তারে ব্যস্ত, ঠিক তখনই রাজনীতির মাঠের এক কোণে সম্পূর্ণ ভিন্ন এক চিত্রনাট্য লেখা হচ্ছে। একদিকে চলছে দখলদারিত্ব আর চাঁদাবাজির মহোৎসব, আর অন্যদিকে দেখা যাচ্ছে নীরব এক সেবাধর্মী বিপ্লব। সরকারে না থেকেও কোনো মন্ত্রিত্ব না নিয়েও কিভাবে একটি দল দেশ জুড়ে গড়ে তুলছে বিশাল এক প্যারালাল সরকার ব্যবস্থা। কেন রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন রাজপথের মারামারি নয়, বরং চালের বস্তা আর ইফতারের প্যাকেট দিয়েই আগামী দিনে রাজনীতির ফয়সালা হতে যাচ্ছে। জামায়াত ইসলামীর এই হঠাৎ ওয়েলফেয়ার পলিটিক্স বা জনকল্যাণের রাজনীতি কি শুধুই সোয়াব হাসিলের জন্য, নাকি এর পেছনে লুকিয়ে আছে সুদূর প্রসারী কোনো মাস্টার প্ল্যান? আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব সেই নীরব কৌশলের আদ্যপান্ত, যা বর্তমান সরকারের জন্য এক বড় ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে। 5 আগস্টের পর পরিবর্তনের পর বাংলাদেশের রাজনীতিতে যে নতুন মেরুকরণ শুরু হয়েছে, তার দিকে গভীর মনোযোগ দিলে একটি বিষয় খুব স্পষ্ট হয়ে ওঠে। আমরা যদি গত কয়েক মাসের রাজনৈতিক অ্যাক্টিভিটিগুলো খুব নিখুঁতভাবে পর্যবেক্ষণ করি, তবে দেখব প্রচলিত রাজনীতির সংজ্ঞাটাই যেন বদলে দিচ্ছে জামায়াত ইসলামী। তারা চিরাচরিত রাজনৈতিক স্লোগান বা জ্বালাময়ী বক্তৃতার চেয়ে এখন অনেক বেশি ফোকাস করছে পাবলিক রিলেশন বা জনসংযোগের উপর। শুরুতে আসা যাক গত 18ই ফেব্রুয়ারির একটি ঘটনায়, যা আসলে পুরো পরিস্থিতির একটি প্রতীকী চিত্র। রাজধানীর পল্টনে একটি দৃশ্য সবার নজর কেড়েছে। সেখানে কোনো রাজনৈতিক শোডাউন ছিল না প্রতিপক্ষকে ঘায়েল করার হুঙ্কার, বরং দেখা গেল সুবিধা বঞ্চিত ও দুস্থ পরিবারগুলোর মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হচ্ছে। আর এই মঞ্চে দলটির কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ডক্টর হেলাল উদ্দিন এমন একটি কথা বলেছেন, যা বর্তমান সময়ের রাজনৈতিক প্রেক্ষাপটে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তিনি বলেছেন, জামাত ক্ষমতার জন্য রাজনীতি করে না, গণমানুষের কল্যাণের জন্য রাজনীতি করে। আপাত দৃষ্টিতে এটি একটি সাধারণ রাজনৈতিক বলি মনে হতে পারে, কিন্তু আপনি যদি এই একটি বাক্যের গভীরতা মাপতে যান, তবে দেখবেন এর ভেতরেই লুকিয়ে আছে জামায়াতের বর্তমান রাজনীতির পুরো দর্শন বা ফিলোসফি। এই মুহূর্তে যখন ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের বিরুদ্ধে সারা দেশে একে একে চাঁদাবাজি বা দখলদারিত্ব আর সিন্ডিকেট তৈরির অভিযোগ উঠতেই শুরু করেছে, ঠিক তখনই জামায়াত এই কল্যাণমুখী রাজনীতির কার্ডটি খেলেছে। এটি এমন এক সময় যখন সাধারণ মানুষ রাজনীতির ওপর থেকে বিশ্বাস হারাতে শুরু করছে। রাজনীতিতে তোলপাড় সৃষ্টিকারী এক বিরল ইতিহাস সৃষ্টি করতে যাচ্ছেন মাননীয় বিরোধী দলীয় নেতা, জাতীয় সংসদ সদস্য, আমিরে জামাত, বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান এমপি। এটা নিয়ে তোলপাড় সৃষ্টি হবে। 21শে ফেব্রুয়ারি কি করতে যাচ্ছে? আপনি বিষয়টা কিভাবে দেখেন মন্তব্য করে জানাবেন, কারণ এটা জামাতের রাজনীতির একটা সিগনিফিক্যান্ট প্যারাডাইম শিফট হতে যাচ্ছে। বরং 85 বছরের ইতিহাসে জামাত আরেক নতুন অধ্যায়ে প্রবেশ করতে যাচ্ছে। দর্শক, আমিরে জামাত শহীদ মিনারে যাবেন। এই শহীদ মিনার নিয়ে ইসলামপন্থীদের মধ্যে নানান পারসেপশন রয়েছে, নানান স্কুল অফ থট রয়েছে। নর্মালি শহীদ মিনারকে এদেশের অধিকাংশ ইসলামপন্থীরা মনে করে ওটা একটা শিরকি জায়গা।
ওটা বেদাত। বিশেষ করে আহলে হাদিস বা সালাফি প্রচারণার ফলে এই পারসেপশনটা জোরালো এবং জামাত সহ ইসলামপন্থী নেতারা শহীদ মিনারে অতীতে কখনো যায়নি, যার ফলে এটা এক প্রকার সম্মতি যে না, ওখানে যাওয়াটা সঙ্গত নয়। কিন্তু আমিরে জামাত এবার শহীদ মিনারে যাবেন, প্রধান বিরোধী দলীয় নেতা শহীদ মিনারে যাবেন। এখন শহীদ মিনারে, এরপরে 26শে মার্চ ডেফিনেটলি, 16ই ডিসেম্বর ডেফিনেটলি আমিরে জামাত স্মৃতিসৌধে যাবেন। স্মৃতিসৌধ, শহীদ মিনার, এগুলোকে ইসলামপন্থীরা নেগেটিভলি দেখে এবং জামাতের প্র্যাকটিস সেটাকে সম্মান করা, কারণ জামাত কিন্তু সব জায়গায় যায় না। যদিও আমিরে জামাত মাওলানা মতিউর রহমান নিজামী শহীদ মিনার গিয়েছেন এবং সেটা নিয়ে কিন্তু অনেক সমালোচনা হয়েছিল। এবার কি হতে যাচ্ছে, এটা কিন্তু একটা উত্তেজনাকর বিষয়। সোশ্যাল মিডিয়া, আলেম ওলামাদের সমালোচনা, ফতোয়া কয়েকদিন চলতে থাকবে। তো বিষয়টা কি, আমরা এটা পর্যালোচনা করব ঠান্ডা মাথায়, ধীরে সুস্থে, বাস্তবতা নিয়ে। আমি অনেকদিন যাবত এই বিষয়ে কথা বলে আসছি, কিন্তু সেটা একদম আলাদা কোনো টপিক ছিল না, পার্ট অফ অন্য টপিক। কিন্তু এবার ডিটেলস বলবো, একদম স্পষ্ট ক্লিয়ার অবস্থান ক্লারিফাই করব, ভিভিড অবস্থান। দর্শক, জামাত ইসলামী প্রেস রিলিজ দিয়ে যেটা জানিয়েছে, 20 ফেব্রুয়ারি দ্বিতীয় রমজানের ইফতারের আগ মুহূর্তে জামাতের এই প্রেস রিলিজ, যেটা গণমাধ্যমে এখন পর্যন্ত হয়তো আসেনি, জামাত গণমাধ্যমগুলোতে এই প্রেস রিলিজ জাস্ট পাঠিয়েছে। আগামীকাল 21শে ফেব্রুয়ারি রাত 12টা 1 মিনিটে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবসে জাতীয় সংসদের মাননীয় বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান রাষ্ট্রীয় আচার অনুষ্ঠানের অংশ হিসাবে কেন্দ্রীয় শহীদ মিনারে যাবেন। 11 দলীয় ঐক্যের নবনির্বাচিত সংসদ সদস্যগণ তার সঙ্গে অংশগ্রহণ করবেন। এর মানে আমির হামজাও যাবেন, আরো যারা আলেম আছেন, রংপুরের এক বিখ্যাত আলেম আছেন যিনি সংসদ সদস্য হয়েছেন, এরাও কিন্তু শহীদ মিনারে যাবেন। ইটস ভেরি সিগনিফিকেন্ট। এর মানে বাংলাদেশের রিলিজিয়াস ডিসকোর্সের একটা প্যারাডাইম শিফট হতে যাচ্ছে। আমির হামজা শহীদ মিনারে যাবেন, সাদিক ক্যামেরা তো আছেনই। এরপর তিনি আজিমপুর কবরস্থানে ভাষা শহীদের কবর জিয়ারত করতে যাবেন এবং তাদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করবেন। তো বিষয়টা কেমন? আপনার সরকারে একজন বিদেশি নাগরিককে আপনি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা করেছেন, আপনার কি সেই আকেল জ্ঞান নাই? এই ঘটনার কিছুদিন পরেই শোনা গেল জনাব খলিলুর রহমান নতুন সরকার অর্থাৎ বিএনপি সরকারের পররাষ্ট্রমন্ত্রী। এ নিয়ে দেশবাসী তো আশ্চর্যই, তার চেয়ে বেশি আশ্চর্য খোদ বিএনপির শীর্ষ নেতারাও। চারদিক থেকে প্রশ্নবান, খলিলুর রহমানের মধ্যে এমন কি দেখা গেল যার কারণে ইউনূস সরকারের এই আলোচিত উপদেষ্টাকে পররাষ্ট্রমন্ত্রী করতে হলো তারেক রহমানকে? যা হোক, খলিলুর রহমানকে যে দেশ নিয়ে বারবার পেঁচানো হয়েছে গত 1.5 বছর, বিএনপির শপথের একদিন পরেই দেখা গেল সেই দেশের খোদ প্রেসিডেন্ট অর্থাৎ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুভেচ্ছা জানিয়ে বসলেন তারেক রহমানকে। ক্ষমতার চেয়ারে বসে মার্কিন প্রেসিডেন্টের নিজ হাতে সই করা শুভেচ্ছা পাওয়া চারটিখানি কথা নয়। পৃথিবীর যে কোনো দেশের যে কোনো নেতা এমন শুভেচ্ছা পেলে বর্তে যেতেন। কিন্তু বিএনপি মনে হয় এই ঘটনায় বেশি খুশি হতে পারছে না, কারণ এই 2 দিনেই বড় প্রশ্ন উঠে গেছে নতুন সরকারের মন্ত্রিসভার বিরুদ্ধে। পুরো মন্ত্রিসভা নয় বটে, তবে পররাষ্ট্রমন্ত্রীকে নিয়ে যে আলাপ শুরু হয়েছে তাতে আবার কান না দিয়ে উপায় নেই আমজনতার। প্রশ্ন উঠছে, খলিলুর রহমানকেই কেন লাগলো বিএনপির? দলটিতে বা দেশে কি পররাষ্ট্রমন্ত্রী হওয়ার মতো কোনো লোক খুঁজে পেলেন না তারেক রহমান? বিএনপির জন্য কেন এত গুরুত্বপূর্ণ আসলে খলিলুর রহমান? মূল বিশ্লেষণে যাওয়ার আগে কিছু পেছনে ঘুরে আসি চলেন। নেত্র নিউজের নির্বাহী সম্পাদক নাজমুল আহসান খলিলুর রহমান সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য হাজির করেছেন। খলিলুর রহমান সম্পর্কে তিনি যা বলেছেন তাতে রহস্যের সমাধান অনেকটাই হয়ে যাওয়ার কথা। নাজমুল আহসান যা বলছেন তার সারমর্ম হল, খলিলুর রহমান জীবনে 2 বার এমন রাজনৈতিক পরিবর্তনের কেন্দ্রে এসে দাঁড়িয়েছেন যেগুলো শেষ পর্যন্ত বিএনপির ক্ষমতায় যাওয়ার পথ পরিষ্কার করেছে। 2001 সালে তিনি ছিলেন তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার ব্যক্তিগত সচিব, যার তত্ত্বাবধানে হওয়া নির্বাচনে বিএনপি বড় ধরনের জয় পায়। সেই সময় থেকেই বিএনপির শীর্ষ পর্যায়ের নেতাদের সাথে তার গভীর সম্পর্ক এবং বিশ্বস্ততা তৈরি হয়। বছরের পর বছর ধরে তিনি নীরবে সেই সম্পর্কগুলো বজায় রেখেছেন। 2 দশকেরও বেশি সময় পর আবারও এক সংকটময় মুহূর্তে ইউনূস সরকারের হাত ধরে তার আবির্ভাব ঘটে। গত বছর যখন অন্তর্বর্তীকালীন সরকারের সাথে বিএনপির সম্পর্কের চরম অবনতি ঘটে, তখন খলিলুর রহমানই লন্ডনে তারেক রহমানের সাথে ডক্টর ইউনূসের বৈঠকের মধ্যস্থতা করেন। ওই বৈঠকেই মোহাম্মদ ইউনূস প্রথমবারের মতো নির্বাচনের একটি সুনির্দিষ্ট সময়সীমা দিতে রাজি হন। বৈঠকের আগে 2 পক্ষের মতপার্থক্য কমানোর জন্য খলিলুর রহমান ব্যক্তিগতভাবে তারেক রহমানের সাথে পৃথকভাবে সাক্ষাৎ করেছিলেন।
ইউনূস প্রশাসনের ভেতরে দ্রুত সিদ্ধান্ত নিতে সক্ষম এবং উদ্যোগী কর্মকর্তা হিসেবে খলিলুর রহমান পরিচিতি পান। রোহিঙ্গা সংকট নিরসনে বিশেষ প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেও তিনি কেবল মানবিক বিষয়ে নিজেকে সীমাবদ্ধ রাখেননি। ভারত থেকে আসা কথিত অপপ্রচারের ঢেউ মোকাবেলায় তিনি এক কূটনীতিককে দিয়ে একটি কৌশলগত প্রস্তাবনা তৈরি করিয়েছিলেন। তার কর্মতৎপরতা পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের ছায়াকে ম্লান করে দিয়েছিল। তৌহিদ হোসেন যখন উচ্চ পর্যায়ের বৈঠক আয়োজন করতে গিয়ে হিমশিম খাচ্ছিলেন, খলিলুর রহমান তখন বার্মিজ আরাকান আর্মির কমান্ডার থেকে শুরু করে ওয়াশিংটন ডিসি পর্যন্ত নিজের নেটওয়ার্ক গড়ে তুলেছিলেন। ওয়াশিংটনে এক সফরে খলিলুর রহমান হোয়াইট হাউসে ইলন মাস্কের সাথে দেখা করেন। এরপর তিনি ইউনূসকে বাংলাদেশে স্টারলিংকের জন্য নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন দ্রুত করার ব্যাপারে রাজি করান। ধারণা করা হয় ট্রাম্প বলয়ে ইতিবাচক ভাবমূর্তি তৈরির লক্ষ্যই এই পদক্ষেপ নেওয়া হয়েছিল। সম্প্রতি যুক্তরাষ্ট্র সফরের সময় তিনি বাণিজ্য সংক্রান্ত এক সরকারি বিবৃতিতে শেষ মুহূর্তে একটি লাইন জুড়ে দেন, যেখানে উল্লেখ করা হয় বাংলাদেশ যুক্তরাষ্ট্রের তত্ত্বাবধানে গাজায় সৈন্য পাঠানোর বিষয়টি বিবেচনা করবে। এছাড়া মার্কিন তুলা আমদানির শর্তে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানিকে শুল্কমুক্ত করার একটি ধারা নিশ্চিত করতে তিনি বড় ভূমিকা রাখেন। জাতিসংঘের সাবেক এই কর্মকর্তা গত বছরের এপ্রিলে জাতিসংঘের মহাসচিবকে ঢাকায় আনার পেছনে মূল কারিগর ছিলেন। তিনি রাখাইন রাজ্যের বড় অংশ নিয়ন্ত্রণকারী আরাকান আর্মির সাথে সরাসরি ভিডিও কনফারেন্সের আয়োজন করেছিলেন। এক মাস পর ব্যাংককে তিনি কৌশল পরিবর্তন করে মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রী থান সুয়ের সাথে দেখা করেন। খলিলুর রহমান সেখানে দরকষাকষির সুযোগটি বুঝতে পারেন এবং মিয়ানমারের মন্ত্রীকে জনসম্মুখে রোহিঙ্গা শব্দটি ব্যবহার করতে বাধ্য করেন। একই সম্মেলনে তিনি ভারতের প্রভাবশালী জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সাথে যোগাযোগের পথও প্রশস্ত করেন। খলিলুরের উপর ইউনূসের নির্ভরশীলতা নাকি মাঝে মাঝে প্রশ্রয়ের পর্যায়ে চলে যেত। একসময় স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী যখন পদত্যাগের ইচ্ছা প্রকাশ করেন, ইউনূস সেই দপ্তরটিও খলিলুরকে দেওয়ার কথা ভেবেছিলেন। তবে জামায়াতে ইসলামীর আপত্তির মুখে শেষ পর্যন্ত ইউনূস পিছু হটেন। এই ঘটনাটি বিএনপির ভেতরে খলিলুর রহমানের অবস্থান আরও মজবুত করেছে। আওয়ামী লীগ কি খুব সহসাই রাজনীতিতে সগৌরবে ফিরে যাচ্ছে? ফিরলেও তা কবে, কতদিনের মধ্যে এবং কোন প্রক্রিয়ায়? এই বিষয়গুলো বিএনপি সরকার গঠনের পর থেকেই নানানভাবে আলোচিত হচ্ছে এবং বিশেষ করে সজীব ওয়াজেদ জয়ের একটি পোস্ট যেটি তিনি তার এক্স অ্যাকাউন্টে শেয়ার করেছেন, সেটিকে কেন্দ্র করে এখন রাজনৈতিক অঙ্গনে ঘরে বাইরে নানানভাবে আলোচিত হচ্ছে। তিনি তার এক্স অ্যাকাউন্টে যে পোস্টটি দিয়েছেন সেখানে মূলত আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধকরণে যে অ্যান্টি টেরোরিজম অ্যাক্টের সংশোধনী যে বিষয়টি, সেটির বৈধতা এবং ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি বিএনপি সরকারকে সাংবিধানিকভাবে 30 দিনের মধ্যে এই অধ্যাদেশ বাতিল করার সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়েছেন এবং যদি সেই সিদ্ধান্তটি নেওয়া হয় তাহলে আওয়ামী লীগ অটোমেটিক্যালি রাজনীতিতে পুনর্বাসিত হতে পারছে। এখন সজীব ওয়াজেদ জয় বললে কি তারেক রহমান বা আমাদের প্রধানমন্ত্রী সেই বিষয়টি শুনবেন? বিএনপি সেই সিদ্ধান্ত গ্রহণ করবে? আর যদি এই অধ্যাদেশটি বাতিল হয়, সেটি কিভাবে বাতিল হবে, কোন প্রক্রিয়ায় বাতিল হবে, সেই প্রশ্নগুলো নিশ্চয়ই জড়িয়ে রয়েছে। সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন যে অন্তর্বর্তী সরকার, সেই সরকার দায়িত্ব পালনের 1.5 বছরে মোট 132টি অধ্যাদেশ জারি করেছে, যার মধ্যে সংস্কার কার্যক্রমের অংশগুলো রয়েছে এবং এগুলো মূলত রাষ্ট্রপতিকে দিয়ে জারি করা হয়েছে অধ্যাদেশগুলো। এখন সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি জারি করা এসব অধ্যাদেশ আইনে পরিণত করতে গেলে কি করতে হয়? এই অধ্যাদেশগুলো জাতীয় সংসদ। তারেক রহমান সরকারের 2 মন্ত্রীকে জরুরি ভিত্তিতে পদত্যাগ করতে হবে। আপনি আপনার মতামত জানাবেন কমেন্টে। দর্শক, যা ঘটেছে এইভাবে দেশ চালাতে দেওয়া যায় না। আমি জানি না যে বিরোধী দল কি করে, আঙ্গুল চুষে না কি করে, এদের ঘুম কি ভেঙেছে? আপনি কি চিন্তা করেন? এত রক্ত, এত শাহাদাত, বিপ্লব, তারপরে একটা নির্বাচন, একটা সরকার, সেই সরকার প্রকাশ্যে চাঁদাবাজির বৈধতা দিবে এবং যে মন্ত্রী এটা দিবে সেই মন্ত্রী দায়িত্ব পালন করবে? চাঁদাবাজির বিরুদ্ধেই তো আমাদের সংগ্রাম। এবারে নির্বাচনের সবচেয়ে বড় আলোচ্য বিষয় ছিল চাঁদাবাজ, কিন্তু সেই চাঁদাবাজ পার্টি জিতেছে। কিন্তু জিতেও আপনি চাঁদাবাজের বৈধতা দিবেন? আপনার এটা একটা দুর্বলতা ছিল। তারেক রহমান বিএনপি এটা বলেছিল যে চাঁদাবাজি বন্ধ করতে রাষ্ট্র ক্ষমতা লাগবে। তা আপনি রাষ্ট্র ক্ষমতা পেয়েছেন, এখন তো রাষ্ট্র ক্ষমতা দিয়ে চাঁদাবাজিকে বৈধতা দিচ্ছেন। তা যে মন্ত্রী এই কাজ করেছে সেই মন্ত্রীকে এখনো রেখেছেন কেন? না, এটা আপনি ক্ষমতা থাকবেন 5 বছর, যে প্রথম দিকে ভুল ত্রুটি করতে পারে, এই পারসেপশন থেকে বের হয়ে আসতে হবে আমাদের। যেমন নির্বাচন পরবর্তী সহিংসতা, অনেকে বলছেন যে না, নির্বাচন পরবর্তী কিছু টুকটাক মারামারি এটা হতে পারে, ওরা জিতেছে, ওরা একটু জামাত এনসিবি কে মারবে না, এটা মারতেই পারে।
না, কেন মারবে? 1 সেকেন্ডে 1 চুল পরিমাণ আঘাত করতে পারবে। দেখলেন এখানে কি কথা হচ্ছে, উনি কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে, দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে সবাই সবার মন্তব্য প্রকাশ করতেছে। বিশেষ করে কেন আমরা দেখতে পাচ্ছি যে তারেক রহমানকে নিয়ে অনেক কথা হয়, অন্যদিকে জামাতে আমিরের বিষয়ে অনেক কথা শুনতে পারি। বাংলাদেশের রাজনীতির আলোচনা সমালোচনা হচ্ছে। গাইজ, এই বিষয়গুলো দেখে এবং দেশের রাজনীতির প্রেক্ষাপটগুলো নিয়ে আপনাদের মন্তব্য কী? আপনাদের মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। আর হ্যাঁ, এখন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি, এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা আমাদের নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। সর্বশেষ আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।